সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি কমলদেব, সহকারী শিক্ষক, আইডিয়াল 263, শিক্ষাবর্ষ 2021। তো নিচের ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে একটা স্বর্ণের বার দেখতে পাচ্ছি এবং কিছু স্বর্ণের বারের টুকরোও দেখতে পাচ্ছি। আমরা যদি এই স্বর্ণের বারগুলোকে কেটে কিংবা ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করি তাহলে কি হবে? একসময় ভাঙতে ভাঙতে এমন এক অবস্থায় পৌঁছাবে যাকে আর ভাঙা যাবে না, তবে আমরা যাকে খালি চোখে দেখতেও পাবো। তাহলে কোনো পদার্থকে এইভাবে বিভাজন করতে করতে সর্বশেষ যে নিজধর্ম সম্পন্ন একটি অতি ক্ষুদ্রতম কণা সৃষ্টি হয়। তো পদার্থ গঠনকারী ক্ষুদ্রতম কণাকে কি বলে? হ্যাঁ, ভালো বলেছ, এটাকে পরমাণু বলা হয়। তাহলে এসব পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? আমরা গত ক্লাসে জেনেছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং এগুলোকে আমরা পরমাণুর স্থায়ী কণিকা বলেই জানি। তাহলে এবার বলো তো, পরমাণুতে যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে সেগুলো কিভাবে থাকে কিংবা কোথায় থাকে? হ্যাঁ, পরমাণুতে প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করলে এবং ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। তাহলে এগুলো কি যত্রতত্রভাবে যেমন খুশি করতে পারে বা অবস্থান করে, নাকি কোনো নিয়ম অনুসরণ করে? হ্যাঁ, অবশ্যই এরা নিয়ম অনুসরণ করে। তো এই নিয়মগুলোকে আমরা কি বলে থাকি কিংবা এগুলো কি নামে পরিচিত কে বলতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ। এগুলোকে পরমাণুর মডেল বলা হবে। তো আমরা আজকে এরকমই একটা পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রে সূর্যের চারিদিকে তার গ্রহগুলো ঘুরছে। তাহলে এটাকে আমরা কি বলি? হ্যাঁ, সৌরজগৎ বলে থাকি। তো আমাদের আজকের পাঠ হবে সৌরজগতের সাথে সংশ্লিষ্ট একটি পরমাণু মডেল। কে বলতে পারবে? বেশ, ভালোই বলেছ, রাদারফোর্ডের পরমাণু মডেল, যাকে আমরা পরমাণু সৌর মডেল নামেও চিনে থাকি। তো এই পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে বা শিখতে পারবে? এই পাঠ শেষে পরমাণুর গঠন তোমরা বর্ণনা করতে পারবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনাগুলো ব্যাখ্যা করতে পারবে, প্রস্তাবিত মডেলের সীমাবদ্ধতা চিহ্নিত করতে পারবে। তাহলে আসো আমরা মূল পাঠেই চলে যাই। তো আমরা এখানে একটা পরমাণু চিত্র দেখতে পাচ্ছি, যেটাকে আমরা গাঠনিক চিত্র বলতে পারি, যেখানে নিউক্লিয়াসের চারদিকে দুটো ইলেকট্রন ঘূর্ণায়মান রয়েছে। তাহলে চিত্রটি কিসের? কেউ বলতে পারো? হ্যাঁ, চিত্রটি হিলিয়াম পরমাণু। কেননা হিলিয়াম পরমাণুতে কেবল দুটো ইলেকট্রন থাকে। তো এখন আমরা যদি এই হিলিয়াম পরমাণু থেকে ইলেকট্রন দুটো সরিয়ে নিই তাহলে কি করবে? তখন কি আর কোনো কক্ষপথ থাকবে না? তখন আমরা শুধুমাত্র হিলিয়ামের নিউক্লিয়াসটা দেখতে পাবো, যেটাকে আমরা আলফা কণা নামে চিনে থাকি। তো আমরা এই আলফা কণা বিষয়টা সামনে আনার কারণ হচ্ছে, আমরা এখানে একজন বিজ্ঞানীকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো আগে দেখোনি, ইনি হচ্ছেন বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড, যিনি একটা পরীক্ষণ থেকে আমাদের আজকের এই পরমাণু মডেলটি প্রস্তাব করেছেন। যে পরীক্ষণটা তিনি করেছিলেন সেটা হচ্ছে কি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো এখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করতে গিয়ে তিনি খুব পাতলা স্বর্ণের পাত নিয়েছেন, এবং আমরা নিশ্চয়ই জানি স্বর্ণের পাতের মধ্যে হয়তোবা লক্ষ লক্ষ স্বর্ণের পরমাণু থাকতে পারে, যেগুলো অতি ক্ষুদ্র। এই কণাগুলোর মধ্যে দিয়ে তিনি কি করেন? আলফা কণা নিক্ষেপ করেন। আলফা কণা নিক্ষেপ করার ফলে এই যে চিত্রের মতো কিছু ঘটনা ঘটে, যেখানে অধিকাংশ
আলফা কণা এই পাশ থেকে ভেদ করে অন্য পাশে চলে যাবে। খুব কম সংখ্যক বেঁকে যাচ্ছে, আবার একেবারেই কম সংখ্যক যেটা অতি নগণ্য আগের দিকে ফেরত আসছে, সোজাসুজি ফেরত আসছে। এখান থেকে আমরা ধারণা করতে পারছি আলফা কণা আমরা দেখেছি হিলিয়াম নিউক্লিয়াস বলেছি, তাহলে হিলিয়াম নিউক্লিয়াস যেহেতু ধনাত্মক আধানযুক্ত, তাহলে পরমাণুর কেন্দ্র নিশ্চয়ই কি হবে? হ্যাঁ, ভালো বলেছ, পরমাণুর কেন্দ্র ধনাত্মক আধানযুক্ত হবে, কেননা সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তো এখান থেকেই বিজ্ঞানী রাদারফোর্ড তার প্রস্তাবনাগুলো আমাদের সামনে উপস্থাপন করে। আমরা যদি সেগুলোকে ধারাবাহিকভাবে করে যাই তাহলে কি হবে দেখি। প্রস্তাবনা 1 কি দেখতে পাচ্ছি? পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুকেই পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়, এবং নিউক্লিয়াসে পরমাণুর সমস্ত ধনাত্মক আধান ও প্রায় সমস্ত পদ কেন্দ্রীভূত থাকে। এই হচ্ছে প্রথম প্রস্তাবনা। এরপরে আমরা আসি দ্বিতীয় প্রস্তাবনায়। দ্বিতীয় প্রস্তাবনার শুরুতেই আমরা পরমাণুর মৌলিক কণিকা সমূহ একটু পর্যবেক্ষণ করে আসি। একটা পরমাণুর গঠন আমরা দেখতে পাচ্ছি যার কেন্দ্র অতি ক্ষুদ্র, যাকে আমরা নিউক্লিয়াস বলছি, এবং এই নিউক্লিয়াসে কি কি থাকে? হ্যাঁ, আমরা কিছুক্ষণ আগেই জেনেছি নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রনগুলো পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, আর তার বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। আমরা যদি আরেকটু ভালো করে লক্ষ্য করি তাহলে এটা দেখতে পাবো পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত প্রোটন রয়েছে, আর তার বাইরের কক্ষপথে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে। তবে নিউট্রন কেন্দ্রে থাকলেও তার কোনো আধান নেই, যাকে আমরা বলি আধান নিরপেক্ষ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি পরমাণুর কেন্দ্র হবে ধনাত্মক আধানযুক্ত, আর বাইরের ইলেকট্রনগুলো অবস্থান করবে। এখান থেকেই তিনি দ্বিতীয় প্রস্তাবনাটা উপস্থাপন করেন, যেখানে বলা আছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, নিউক্লিয়াসের ধনাত্মক আধানযুক্ত প্রোটন সংখ্যার সমান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসকে পরিবেষ্টন করে। তাহলে আমরা দ্বিতীয় প্রস্তাবনাও পেয়ে গেলাম। এরপরে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, যেটা অনেকটা সৌরজগতের মধ্যে মনে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে প্রস্তাবনা 3 পাই, সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, যে কারণে এই মডেলকে পরমাণুর সৌর মডেলও বলা হয়ে থাকে। তাহলে তোমরা যারা বসে আছো একই বেঞ্চে 4 জন করে বসে আছো, পাশাপাশি জোড়ায় বিভক্ত হয়ে যাও, অর্থাৎ 2 জন করে, যেখানে আমরা একটা জোড়ায় কাজ করব। সাধারণত পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ হয় কেন? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, চিত্রের মাধ্যমে পরমাণুর বিভিন্ন ধরনের কণিকার অবস্থান দেখা। অর্থাৎ এই দুটো প্রশ্ন তোমরা খুব কম সময়, তত 5 মিনিটের মধ্যে লিখে আমাকে দেখাবে। পরবর্তীতে আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি। তন্মধ্যে আমরা শিকন ফলে দেখেছি একটা সীমাবদ্ধতা রয়েছে রাদারফোর্ড পরমাণু মডেলে, অর্থাৎ কিছু ত্রুটি, যেটা আধুনিক গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি। তো সীমাবদ্ধতাগুলো আসলে কি? তো আমরা এখানে একটা সৌরজগতের চিত্র দেখতে পাচ্ছি, যেখানে গ্রহগুলো তার সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। ঠিক তেমনি একটা পরমাণু চিত্র দেখতে পাচ্ছি, যেখানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সৌরজগতের গ্রহসমূহ কিন্তু আসলে আধানবিহীন, কিন্তু এখানে ইলেকট্রন এবং প্রোটন তারা পরস্পর আধানযুক্ত। তাহলে এই তুলনাটা নিশ্চয়ই ভুল প্রমাণিত হয়েছে। তাহলে আমরা দ্বিতীয় সীমাবদ্ধতা যদি লক্ষ্য করি, সেখানে দেখতে পাচ্ছি আমরা এরকম ইলেকট্রন যদি কোনো পরমাণুর চারদিকে
পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে কি হবে? শক্তি হারাতে হারাতে এক সময় কেন্দ্রে পতিত হবে। তো এখান থেকে আমরা দ্বিতীয় সীমাবদ্ধতাটা লক্ষ্য করি। আধানযুক্ত বস্তু বৃত্তাকার পথে এরকম ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং ইলেকট্রন সমূহ শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে। অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকিরণ কিন্তু ইলেকট্রনের নিউক্লিয়াস প্রবেশ কখনোই ঘটে না। তাহলে রাদারফোর্ড এখানে যে সিদ্ধান্তটা দিয়েছেন সেখানে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হয়। এরপরে আসি আমরা তৃতীয় সীমাবদ্ধতা। পরমাণুর বর্ণালী গঠন করে, কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল সে ধরনের কোনো প্রস্তাবনা আমাদের সামনে উপস্থাপন করেন। এরপরে আসে আমরা চতুর্থ সীমাবদ্ধতা। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ কেমন হবে তার আকার কিংবা আকৃতি সম্বন্ধে কোনো ধারণা রাদারফোর্ড পরমাণু মডেলে দেওয়া হয়নি। পরবর্তীতে রয়েছে আমরা এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি ক্রিপ্টন, যার 36টি ইলেকট্রন রয়েছে, এলোমেলোভাবেই ঘুরছে। তো ইলেকট্রনগুলো আসলে কিভাবে থাকবে, অর্থাৎ একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে পরিভ্রমণ করে তার কোনো উল্লেখ এই মডেলে নেই। তাহলে আমরা এই 5টি সীমাবদ্ধতা পেলাম। এখন তোমরা 40 জনের মধ্যে 5 জন করে বিভক্ত হয়ে 8টি দল গঠন করবে এবং নিম্নোক্ত কাজটি দলগতভাবে সম্পন্ন করবে। তোমাদের মধ্য থেকে একজন দলনেতা নির্বাচিত করো, যে নিজের খাতায় 5 জনের সম্মিলিত ফলাফলটা লিখবে এবং আমাকে দলগতভাবে উপস্থাপন করবে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রতিটি প্রস্তাবনা ভালোভাবে বিশ্লেষণ করো এবং সেখান থেকে কি কি সীমাবদ্ধতা পেলে সেটা লিখো। তোমাদের সময় 10 মিনিট। 10 মিনিট পরে আমি তোমাদের কাজগুলো দেখব। হ্যাঁ, সকলে ভালো লিখেছ, আরেকটু চেষ্টা করলে আরেকটু ভালোভাবে সেটা তোমরা উপস্থাপন করতে পারবে। তো আমরা বাড়ির কাজে চলে যাই। আগামী দিনের জন্য আমাদের বাড়ির কাজ থাকবে পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত। আমরা আজকে যে পাঠ পড়লাম তার আলোকে এটা বিশ্লেষণ করব এবং প্রত্যেকেই মনোযোগ সহকারে এটা লিখে নিয়ে আসবে। তো সকলকেই আজকের ক্লাসে মনোযোগ সহকারে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।